সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক এই অনুষ্ঠানে আজকে দুজন অতিথি উপস্থিত আছেন। দুজনই আপনাদেরকে অতি চেনা, অতি পরিচিত। আমার ওই প্রান্তে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব এবং তার পাশে জেএসডি সভাপতি আসমা আব্দুর রব এবং তার পাশে আছেন বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহ ভাই। মাহফুজুল্লাহ ভাইয়া এবং রব ভাই দুইজনকেই স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। দর্শক, সরাসরি এই অনুষ্ঠানে আমরা প্রথমেই চলে যাচ্ছি আজকে এই মুহূর্তে আমার হাতে থাকা কয়েকটি পত্রিকার শিরোনাম দেখে আমরা আলোচনায় ফিরব। ইত্তেফাক দেখছেন দর্শক আপনারা। রাজনৈতিক অস্থিরতার প্রভাব কাঁচা বাজারে, সংঘর্ষ, গুলি, আগুন, হামলায় যাত্রী নিহত, অগ্নিদগ্ধ 2 জন, হরতালের আগুনে পুড়ে গেল 60টি পরিবার। এরপরের আমাদের সময় তফসিল ঘোষণায় দ্বিধা কাটছে না ইসির, দোলা নেই ধানের শীষে, পাল তুলেছে নৌকা, ঢোল পেটাচ্ছে আওয়ামী লীগ, পুলিশ প্রহরায় বিএনপি। আমাদের সময়ের শিরোনামগুলো দেখলাম। বাংলাদেশ প্রতিদিন দর্শক আপনারা দেখছেন, সহিংসতা ছড়িয়েছে গ্রামেও, হরতালে পণ্য পরিবহনে বিশেষ নিরাপত্তা চান ব্যবসায়ীরা, রাজনৈতিক দুর্যোগের মুখে দেশ, প্রধানমন্ত্রিত্ব নয় শান্তি চায় শেখ হাসিনা, বিএনপির কেন্দ্রীয় ও গুলশান কার্যালয় অবরুদ্ধ, আওয়ামী লীগের মনোনয়ন শোডাউন। ভোরের কাগজ, নির্বাচনী আবহে আওয়ামী লীগ, উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু, মনোনয়ন ফর্ম নিচ্ছেন ডামি প্রার্থীরাও, যথাসময়ে তফসিল সিইসি। মানবকণ্ঠ, গোলক ধাঁধায় ইসি, প্রথম দিনে বিক্রি 678টি আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম, বোমাবাজির হরতালে নিহত 2, আমরা অবশ্য অন্যান্য মিডিয়াতে দেখেছি 1। অর্থনীতি প্রতিদিন গ্যাস অপচয় 70 কোটি ঘনফুট, প্রধানমন্ত্রিত্ব নয় শান্তি চাই শেখ হাসিনা, ঢাকার বার্তা নিয়ে দিল্লি যাবেন নিশা দেশাই। আলোকিত বাংলাদেশ, আওয়ামী লীগ নির্বাচনে, বিএনপি আন্দোলনে, হরতালে সংঘাত সহিংসতা, হাতাহাতি মারামারি, আওয়ামী লীগ ফর্ম বিক্রি, খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীদের বৈঠক। দৈনিক বর্তমান, গেলে বিপদ না গেলেও বিপদ, এটি সম্ভবত আরপিও সংশোধন বিষয়ে বিএনপি সুবিধাবাদীরা সুযোগ নিচ্ছে, এই ধরনের খবর আছে। চোখ গেল ফটো সাংবাদিকের, মনোনয়নপত্র সংগ্রহে ভিড়। ইনকিলাব, দৃঢ়চিত্তে খালেদা জিয়া, খালেদাকে গ্রেপ্তার করা হতে পারে, মানব জমিন। জি দর্শক, আমরা বিভিন্ন রকমের শিরোনামগুলো দেখলাম। আমরা আলোচনায় ফিরতে চাই। রব ভাই, আপনি সম্ভবত অনেকদিন পর আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং সম্ভবত আমার সাথে প্রথম। আসলে খবরাখবর হচ্ছে দেশে সাম্প্রতিক যে পরিস্থিতি চলছে তার একটা মূল্যায়ন আপনার কাছে আশা করছি। বিশেষ করে আজকে নিশ্চয়ই উল্লেখ করবেন যে বিরোধী দল আহত হরতালে আজকে প্রথম দিনটা গেল, নানান রকম ঘটনার প্রবাহ। যদিও আমরা গত 2 দফা যে হরতাল গেল তার তুলনায় সহিংসতা কম, কিন্তু তারপরেও সারা দেশে বোমাবাজি, পেট্রোল ককটেল এবং কিছুক্ষণ আগে কাঁঠাল বাগানে প্রায় 150 ককটেল সহ 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। চট্টগ্রামে একজন যাত্রী, প্রবাসী যাত্রী মানে পিকেটাতে ধাওয়া খেয়ে মারা গেছে। এই ধরনের ঘটনার প্রবাহ। আর অন্যদিকে যেটি খবর হচ্ছে যে বিরোধী নেত্রীর বাসভবনের সামনে যে পুলিশ প্রহরা ছিল কঠোর, সেটি কিছুটা শিথিল করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার নিরাপত্তার জন্যই এটি করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রিত্ব নয়, তিনি চান শান্তি। সবগুলি পরিস্থিতি মিলে আপনি একটি যদি সংক্ষিপ্ত মূল্যায়ন করেন। অসংখ্য ধন্যবাদ। অনেকগুলি প্রশ্ন। সম্ভবত বাংলা ভিশনের এই অনুষ্ঠানে আমি আজকে কেনা জানি না, যা আপনি বললেন এবং যা পত্রিকা দেখলাম, এটার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। আমরা জীবন দিতে গিয়েছিলাম এবং সেই মুক্তিযুদ্ধের চেতনার মূল বিষয় ছিল সাম্য, মানবিক মূল্যবোধ, মানবতা। এখানে মানবতা। আপনার বক্তব্যের এক পর্যায়ে আপনি বলেছেন যে বিরোধী দলের নেত্রীর বাসভবনের চতুর্দিকে পুলিশ পহরা,
এটা বাড়ানো হয়েছিল গত পরশুদিন থেকে, আজকে আবার এটা কমানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ওনার নিরাপত্তার জন্য। তো বিরোধী দলের নেতা হলেন বাড়ির ভিতরে, আর বাইরে বাড়ালেনও আপনি নিরাপত্তার জন্য, কমালেনও আপনি নিরাপত্তার জন্য। এছাড়া আরেকটা গত 2-3 থেকে দেখছি, এই লাস্ট হরতালগুলো থেকে এগুলো শুরু করে, কোনো নাগরিককে গ্রেপ্তার করলে কত ধারায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে এবং কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে, এই জবাবটা দেয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু এই ফার্স্ট টাইম আমার ৫-৫০ বছর রাজনৈতিক জীবনে আমি দেখলাম তথ্য মন্ত্রণালয় থেকে এটার মানে এটাকে ডিপেন্ড করে বক্তব্য দেওয়া হচ্ছে। মূলত জাতি বাংলা ভাষায় বা ইংরেজিতে বা যে কোনো ভাষায় পৃথিবীর এর চেয়ে ওয়ার্স্ট। আমরা আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন করেছি, দুজনেই ইয়াহিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি। এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর আমল থেকে রাজনৈতিক মতপার্থক্যের কারণে যতগুলো সরকার এসেছে সব সরকারের আমলে আমরা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, কিছু ব্যতিক্রম ছাড়া জাতীয় স্বার্থে। কিন্তু আজকে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, সংবিধানের প্রারম্ভে লেখা আছে যে এই রাষ্ট্রের মালিক হলো জনগণ। এখানে জনগণের মালিকানা কোথায়? মালিক তো একজন, এবং বোধহয় আল্লাহর পরে নবীর পরে সবচেয়ে সর্বোচ্চ মানে ক্ষমতা যদি কারো থেকে থাকে পৃথিবীতে, বোধহয় কোনো রাজা মহারাজা যদি কোনো ক্ষমতা থেকে, আফ্রিকা থেকে শুরু করে, আফ্রিকার কথা আমরা বলি, ম্যান্ডেলার কথা আমরা বলি, ব্রিটেনের কথা বলি, আমেরিকার কথা বলি, একচ্ছত্র এমন ক্ষমতা আর বোধহয় পৃথিবীতে কারো ছিল না। বোধহয় হিটলার মুসলিনের বোধহয় এই অবস্থায় ছিল না। সেখানেও তাকে বোধহয় তার জবাবদিহি পারিষদের কাছে জবাবদিহি করতে হতো। অতএব এই জায়গা থেকে জাতি, জনগণ যেই জায়গাটাতে এসে জিনিসটা দাঁড়িয়েছে, সেই জায়গাটা হলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে এবং সরকার পদত্যাগ করবে কিনা, পার্লামেন্ট ভেঙে দেবে কিনা। আজকে যখন আমি কথা বলছি এটা নির্বাচনী সময়, 27শে অক্টোবরের পরে 27শে জানুয়ারি পর্যন্ত দিস টাইম, এই 90 ডেজ হলো নির্বাচনী সময়। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডাবল প্রোটেকশন ওনার, ডাবল বা ট্রিপল, সেটা হলো বঙ্গবন্ধুর পরিবারকে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটা ওনার আছে পার্মানেন্ট, এর উপরে হলো প্রধানমন্ত্রী হিসাবে ওনার নিরাপত্তা, তারপর হলেন উনি জাতীয় নেত্রী। এই সমস্ত নিরাপত্তা নিয়ে উনি বাংলাদেশের 7 বিভাগে ইতিমধ্যে বোধহয় সম্ভবত 70টা না হলেও জেলা উপজেলা মিলিয়ে ওনার নির্বাচনী প্রপাগান্ডা সেরে ফেলেছে। এটা তো আইনগতভাবে বিধিবদ্ধভাবে হইতে পারে না, এই 90 দিনের মধ্যে এটা হইতে পারে। সংসদের মেয়াদও অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়েছে, 18 তারিখ পর্যন্ত মুলতবি করা হয়েছে। হ্যাঁ, না এখন ব্যাপার হলো যে যেটা বুড়াতে চাচ্ছেন সংবিধানে, আমি সাথে নিয়ে এসেছি, সংবিধান আছে আমার কাছে, 90 দিনের মধ্যে হাতে কিছুদিন রেখে দিতে হয় যদি কোনো প্রার্থী মারা যায় বা কোনো ধরনের অ্যাক্ট অফ গড কোনো ঘটনা ঘটে, তখন যাতে করে সেই জিনিসটা কভার করা যায় সেই জন্য। তো এখন উনি শ্রীলঙ্কায় যাবেন এবং 25 তারিখে ফিরবেন, এই মাস শেষ। এই অবস্থায় আমি যে কথাটি বলতে চাচ্ছি, এই জাতির কপালে যে দুর্ভাগ্য, এই যে হত্যায় যে মানুষ নিহত হচ্ছে, যেটা বললেন খুন হচ্ছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তথ্য মন্ত্রণালয়ে বলা হয়েছে তাদের বিরুদ্ধে মানুষ খুন, ককটেল নিক্ষেপ, সন্ত্রাস, এর জন্য গ্রেপ্তার করা হয়েছে। ব্যারিস্টার মওদুদ কোথায় সন্ত্রাস করেছে আমি এটা জানতে চাই। আমি একদল করি না। ব্যারিস্টার রফিকুল মিয়া কোথায় গুলি চালিয়েছে? MK আনোয়ার সাহেব সাবেক সচিব, কোথায় উনি মানে সন্ত্রাস করেছে? এফবিসিসি এর সাবেক সভাপতি, নির্বাচিত সভাপতি, যিনি বাংলাদেশকে আধুনিক একটা বাংলাদেশে যতটুকু উত্থান হয়েছে এর চেয়ে আরো কিভাবে আগামী 50-100 বছরে নিয়ে যাওয়া যেতে পারে সেই প্রস্তাব দিয়েছেন এই ভদ্রলোক, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং 9টি প্রদেশ বাংলাদেশকে। সেই মানুষটা একজন ব্যবসায়ী, শিল্পপতি, উনি কোথায় বোমাবাজি করেছেন? তাহলে উনাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হলো না কেন? আর উনার ওয়ারেন্ট ইস্যু হয়েছে কবে? আজ পর্যন্ত তো বলা হয় নাই যে কি কারণে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আদৌ কোনো ওয়ারেন্ট ইস্যু হয়েছে কিনা। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, বারবার সংবিধানের কথা বলেন আমাদের প্রধানমন্ত্রী,
এখানে কি সংবিধান মানা হয়েছে? মিসেস গান্ধীকে ভারতে গ্রেপ্তার করার সময় উনাকে ওয়ারেন্ট দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তা না হলে বলুক না যে 100 উনাকে 54 গ্রেপ্তার করেছে, তাও তো বলেন, আজ পর্যন্ত বলতেছেন না। তারপরে যে জিনিসটা এসেছে সেটা হলো বিএনপির মুখপাত্র হিসাবে সে তার জীবনের হুমকির কথা বলেছে। কি নাম অফিসে, রিজভি। আজকে বলেছেন যে সাবেক বিরোধী দলের নেত্রীর বাসার পানি বন্ধ করে দেওয়া হয়েছে। পানি বন্ধ পানি রান্না হবে না, পানিমুক্ত পানি, উনি ওয়াশরুম ব্যবহার করতে পারবেন না, গোসল করতে পারবেন না। সত্য কিনা আমি জানি না, গভর্নমেন্ট তো চ্যালেঞ্জ করেনি। অবশ্য আইনজীবীদের সাথে ওনার বাসভবনে বৈঠক হয়েছে, হ্যাঁ, প্রতিবাদও আসেনি বা এক্সাক্ট হয়নি, তবে ওনার বাড়িতে আইনজীবী, শিক্ষক প্রতিনিধিদের আসা যাওয়া হয়েছে এবং বৈঠক হয়েছে আর কি। তবে যারা গেছেন তারা কোনো আইনজীবীদের আসা যাওয়া, সাংবাদিকদের আসা যাওয়া, ডাক্তারদের আসা যাওয়ার সাথে পানি বন্ধ করে দেওয়া দুইটা কিন্তু দুই সাবজেক্ট। পানি গ্যাস দুটি বলেছেন। এরকম পরিস্থিতি হলে হয়তো ওনাদের মুখ থেকে কিছু আমরা পেতাম, অবশ্য পাইনি। তাহলে প্রশ্নটা এসে যাচ্ছে যে রিজভি যে প্রশ্নটা বলছে যে উনি হাউস অ্যারেস্ট কিনা। জি, হাউস অ্যারেস্টের তো বেশি পুলিশের দরকার নেই, সেই জন্য পুলিশ উঠে নেওয়া হয়েছে। এই কথা সরকারের তো পরিষ্কার করা দরকার আজকে, যে উনি মানে গৃহবন্দী কিনা। আর উনাকে এটাও আসছে কিছু কিছু পরীক্ষা স্কুপ নিউজ হিসাবে যে উনাকেও গ্রেপ্তার করতে পারে, এবং সরকারি দলের কোনো কোনো মন্ত্রী বলছেও কাউকে ছাড় দেওয়া হবে না, যত বড় নেতাই হোক। তো এগুলি তো ইঙ্গিত বহ করে। তার অর্থ আমি যেটা বুঝতে পারছি এই পর্যায়ে, সেটা হলো এখানে ঘোরতর একটা মানে সংঘর্ষ, সংঘাত, একটা মারামারি, একটা খুনাখুনি, একটা রক্তারক্তির দিকে দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই জাতিকে যতটুকু উত্থান হয়েছে আজকে, এখানে বাংলা মিশন ছিল না, এখানে সোনারগাঁ হোটেল ছিল না, এইভাবে এখানে সুন্দরবন হোটেল ছিল না, 30 তলা বিল্ডিং ছিল না ঢাকা শহরে। তার অর্থ আমাদের পাট শেষ করে দেওয়া হয়েছে, আমাদের গার্মেন্ট শেষ করে দেওয়া হবে, আমাদের বিদেশে ম্যান পাওয়ার শেষ করে দেওয়া হবে, আমাদের বিদেশে বিনিয়োগ শেষ করে দেওয়া হবে, আমাদের পদ্মা সেতু বন্ধ হয়ে গেছে। এখানে ঘুষ, দুর্নীতি, সমাজের এমন কোন স্থান জায়গা নেই যেখানে এটা হচ্ছে না বা হয়নি। মানে গত 41 বছরের মধ্যে চরম অপটিমাম পর্যায়ে আমরা চলে এসেছি। এই অবস্থায় দেশের জনগণকে, বুদ্ধিজীবীরা টকশুতে আমরা কথা বলি, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, জ্ঞানী, গুণী, বিজ্ঞ, অভিজ্ঞ কথা বলি আমরা সবাই, আমাদের কথা শুনে কে? গ্রামের সাধারণ মানুষ টিভি দেখে রাত্রে 1টা 2টা পর্যন্ত জায়গা। সে সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন যে রাত্রে 1টা বড় তো চোর ডাকে জায়গা থাকে। এই ধরনের সিলি টক, এই ধরনের মানে মন্তব্য ব্রিটিশ কনস্টিটিউশন এন্ড বাংলাদেশের কনস্টিটিউশন অলমোস্ট সেম। ওইটাকে ফলো করা হয়, ওই এটিকেট, ম্যানার্স গুলো, প্রটোকল গুলো ফলো করা হয়। বিরোধী সরকার যদি কোনো সময় মাইনরিটি হয়, তখন বিরোধী দলের নেতা সরকার গঠন করেন। ইট ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট। কিছু মানে সুযোগ সুবিধার ক্ষেত্র ছাড়া সবকিছু ইকুইভ্যালেন্ট, সিকিউরিটি থেকে সবগুলা। তো আজকে প্রধানমন্ত্রীর সিকিউরিটি আর বিরোধী দলের নেতা সিকিউরিটি কোথায়? জনগণের সিকিউরিটি কোথায়? মানুষের সিকিউরিটি কোথায়? এখান থেকে আমরা যারা আছি, আমরা ঘরে নিরাপদে ফিরে যাবো, নিশ্চয়তা কোথায়? এটা তো দেশের 16 কোটি মানুষ সব তো অনিশ্চিত অবস্থায় আছে, আতঙ্কের মধ্যে আছে। রব ভাই, আপনি তো মানে রাজনীতিকে তো দেখেন, ঘটনার প্রভাবগুলি তো আমরা জানি। আজকে কেন এই পরিস্থিতির উদ্ভব হলো একটু যদি বিশ্লেষণ। আমাকে বলেন 173 দিন, আমি ডকুমেন্টটা দেখাই এখানে, এইটা সবাই দেখুক, এইটা আপনাদের টিভি স্ক্রিনের মাধ্যমে সবাই দেখুক এই জিনিসটা। সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধী দলবিহীন নির্বাচন জনগণ মেনে নেবে না শেখ হাসিনা 173 দিন হরতাল, ঘেরাও, অবরোধ করেছেন এবং বাসের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে মানুষ মারা গিয়েছে। কে বাংলাদেশের একটা লোকের নাম বলেন আমাকে, একজন 99 জনের 100% মধ্যে একজনের নাম বলেন বাংলাদেশে যে কেউ বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। জরিপে বেরিয়ে এসেছে যে শতকরা 98 জন লোক তত্ত্বাবধায়ক সরকার চায়, এবং তাতে তারা মনে করে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে, অবাধ, সুষ্ঠু হবে। উনাকে কে, উনি তো আজকের এই সংঘর্ষের মূল হোতা তো উনি যদি পঞ্চদশ সংশোধনী না করতেন, আলাপ আলোচনা যদি বন্ধ না হয়ে যেত, কোন সব রাজনৈতিক দলকে ডাইকা যদি বঙ্গভবনে, গণভবনে উনি বসতেন, আলোচনার মধ্যে দিয়ে একটা সুরাহা যদি করার জন্য প্রস্তাব আসতো, সে আন্তরিকতা তো ওইখানে ঘটেনি।
এক পার্টি দুই পার্টিকে কাউকে এখন শেষ মুহূর্তে ইট ইজ টু লেট এখন আলোচনা করে কথা বলার চেষ্টা করতেছেন। আমার কাছেও প্রস্তাব এসেছে ইনডাইরেক্টলি। তো এই অবস্থায় কি প্রস্তাবটা একটু যদি বলেন দর্শক। না না, প্রস্তাব মানে হলো কথা বলবো কিনা। কথা বলবো না কেন, কথা অবশ্যই বলবো, এখনো বলতেছি, অতীতেও বলছি, ভবিষ্যতেও বলবো, যতদিন বেঁচে থাকবো কবর যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত কথা বলবো। কি কথা বলবো, কি নিয়ে কথা বলবো, সাবজেক্টটা কি, ইস্যুটা কি, বিষয়টা কি, কার জন্য কথা বলবো? জনগণের জন্য। তো জনগণের জন্য কথা হলে জনগণের কথা বলার বাক স্বাধীনতা, মৌলিক অধিকার, সংবাদপত্র স্বাধীনতা, মিডিয়া স্বাধীনতা সব বন্ধ করে দিয়ে বাকশালী কায়দায় এই ধরনের মানে আমরা আইয়ুব মিনায়ম মনে আসাদের উপর গুলি হয়েছে। রবে, তাহলে কি সংকট সমাধানে আর কোনো পথ, মানে এখন পরিস্থিতি যেটা, মানে আর কোনো পথ নেই যেটা আলোচনার মাধ্যমে হবে? হবে মানে পৃথিবীতে কোথাও কোনো সংকটের সমাধান হয় নাই সেটা ঠিক না, তবে সাংবিধানিক ভাবে হবে কিনা, নিয়মতান্ত্রিক ভাবে হবে কিনা, গণতান্ত্রিক ভাবে হবে কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, সংবিধান আর গণতন্ত্র আর নির্বাচন তিনটা কিন্তু এক জিনিস নয়। স্টেট কনস্টিটিউশন এন্ড গভর্নমেন্ট ইজ নট এ সেম থিং। আমাদের এখানে সাধারণ মানুষকে আমরা রাজনৈতিক দলগুলি এই জন্যই মোটিভেট করার চেষ্টা করি না। আমরা এখানে নিজেদের মধ্যে টকশোর মাধ্যমে আমরা আমাদের জ্ঞানের পরিচয়, পরিধি এগুলি প্রকাশ করার চেষ্টা করি, কিন্তু সোজা সরল ভাষায় মানুষকে, জনগণকে বলা দরকার যে ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, আজীবন ক্ষমতায় থাকার জন্য, দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার জন্য, আর কেউ যেন না আসতে পারে সমস্ত রাস্তা বন্ধ করার জন্য আজকের এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। আসছে মাহফুজুল্লাহ ভাই। না, জনাব আসম রব যেসব কথা বলেছেন তার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, এবং এরপরে নতুন করে বলবারও খুব বেশি কিছু নেই। আমি শুধু ওনার কয়েকটা বিষয়ের সঙ্গে একটু যোগ করতে চাই। শেষ যে কথাটা উনি বলেছেন, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সমাধানটা কোন জায়গায়, দেখেন যে কোনো জিনিসের যে উনি বলার চেষ্টা করেছেন, আমরা সমস্যাটাকে চিহ্নিত করতে পেরেছি, এবং আমি ওনার সঙ্গে একমত। দেশের 98% লোক বা 99% লোক, এমনকি আওয়ামী লীগের বন্ধুরাও খুব ভালো করে জানেন সমস্যাটা কি। যেহেতু সমস্যাটা চিহ্নিত হয়েছে, সমস্যাটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বলেন আপনি, নির্দলীয় সরকার বলেন, এই সরকারের অধীনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। যেহেতু সমস্যাটা চিহ্নিত হয়েছে, আমাদের কাছে তো দুইটা প্রস্তাব আছে, প্রস্তাবগুলো নিয়ে কি এগোনো যায় এইসব প্রস্তাব খুব তাহলে কিভাবে হবে? একটা তো না না, আমি সেটা আসছি সেখানে। আপনি সমস্যাটা চিহ্নিত করেছেন, সমস্যাটা যেই মুহূর্তে, যে কোনো সমস্যাই আপনি যখন চিহ্নিত করতে পারেন তার সমাধান বেরিয়ে যায়। এখন সেই সমাধানটা কিভাবে হবে? দেখলাম যে প্রধানমন্ত্রী, ওই যে আপনি বলেছিলেন না বিরোধী দলের নেতার বাড়িতে পানি, গতকালকে তো পানি বন্ধ ছিল, তো ওনার পিতা রাজনৈতিক প্রতিপক্ষকে জাতীয় স্বার্থে বলেছিলেন ভাতে মারবো পানিতে মারবো, আর উনি দেখলাম জাতীয় স্বার্থে না, ব্যক্তিগত স্বার্থে, ক্ষমতার স্বার্থে পানিতে মারার উদ্যোগ নিয়েছেন তার প্রতিপক্ষকে। অবস্থাটা তো সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এবং সেখানে তিনি আজকে বলেছেন তিনি প্রধানমন্ত্রী তো চান না। তো প্রধানমন্ত্রী তো যদি চান না উনি, তো প্রধানমন্ত্রী ছেড়ে দিলেই তো হয়, তাহলে তো সমস্যার সমাধান অ্যাটলিস্ট মানে আপনার 10% বা 50% সমস্যার সমাধান এগিয়ে যাবে সামনের দিকে। সেটা ধীরে ধীরে, এটা আমাদেরকে শোনানোর তো কোনো দরকার নেই যে আমি প্রধানমন্ত্রী তো চাই না। 5 বছর ভোগ করেছেন, এর আগে 5 বছর প্রধানমন্ত্রী ছিলেন, ছেড়ে দেন। আপনার যদি ওই উদারতাই থাকে, দেশের জন্য এত ভালোবাসাই থাকে, যেটা উনি বলেছেন যে তার দেশের জন্য ভালোবাসা অনেক বেশি, তার হৃদয় কাঁদে সকল সমস্যার জন্য, এবং সেই জন্য উনি প্রধানমন্ত্রী তো চান না, ছেড়ে দিলে কিন্তু আজকে সমস্যার সমাধান ছেড়ে দিয়ে আপনি বলছেন যে মানে নির্বাচনকালীন একটা সরকার গঠনের, এটা নিয়ে তো সমস্যা দেখা দিয়েছে। তারপরে যেমন আপনারা ওই যেটা উনি বললেন যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মওদুদ সাহেব কোথায় বোমা মেরেছে, আপনার MK আনোয়ার, দেখেন অত্যন্ত মানে তারা এই জিনিসগুলি বুঝতে পারছেন না যে দিন যদি বদল হয় এই সমস্ত জিনিস তাদের উপর ফিরে আসবে, প্রতিহিংসা অন্যরকম ভাবে ফিরে আসবে, কিন্তু তাদের উপর ফিরে আসবে। আপনি মওদুদ সাহেবকে, MK আনোয়ার সাহেবকে, রফিকুল ইসলাম মিয়াকে, শিমুল বিশ্বাসকে, এবং এই যে ব্যবসায়ীদের নেতা মানে প্রাক্তন নেতা আপনার আব্দুল আল মিন্টুকে কোন মামলা অ্যারেস্ট করলেন? 2টা মামলা। সেই মামলা কি? একটা হচ্ছে 5ই নভেম্বরের মামলা, আর একটা হচ্ছে 24শে সেপ্টেম্বরের মামলা। এর মধ্যে কি তাদেরকে খুঁজে পাওয়া যায় না? মওদুদ সাহেব না হয় লন্ডনে ছিলেন চিকিৎসার স্বার্থে, অন্যরা তো দেশে ছিল, তখন কারণ নেই কেন? এখন ব্যাখ্যা দিচ্ছেন আমাদের কাছে পুলিশ তদন্ত করে বের করছে। তো অন্য মামলাতে আমরা দেখি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যারা যাদেরকে সন্দেহ তাদেরকে ধরে নিয়ে চলে যান, তো এদেরকে তখন ধরলেন না কেন? এবং হরতাল ডাকার সঙ্গে সঙ্গে আগের মুহূর্তে এইটা করে তারা স্পষ্টত এইটা প্রমাণ করেছেন এইটা প্রতিহিংসার বহিঃপ্রকাশ, অন্য কিছু নয়। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে নিরাপত্তার স্বার্থেই প্রত্যাহার করা হয়েছে বিরোধী দলের নেতা বাড়ি থেকে, মানে আগে কি হয়েছিল,
আগে নিরাপত্তার কি হুমকি তৈরি হয়েছিল, তার যদি সৎসাহস থাকে তার উচিত এটা বলা যে হ্যাঁ আগে এই ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হয়েছিল, এই নিরাপত্তা হুমকি চলে গেছে, সেই জন্য আমরা পুলিশ প্রত্যাহার করেছি বা বাড়তি পুলিশ পড়ে। কোনোটাই আপনি বলবেন না, আপনার খুশি মতো বলবেন এবং অশ্রাব্য ভাষায়, অশালীন ভাষায় শিক্ষিত মানুষেরা, তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা সব তো মানে রাজনৈতিকভাবে শিক্ষাগতভাবে আমাদের চেয়ে বোধহয় অনেক বেশি, কারণ কারো কারো আবার পিএইচডি ডিগ্রিও আছে। আমার জুনিয়র কর্মী, আমার ছাত্র ছিল। না, তথ্যমন্ত্রী আপনার জুনিয়র, উনি যে সমস্ত কথাবার্তা বলেন, এই সমস্ত কথাবার্তা উনি কি একবারও ভেবে দেখেছেন যে নির্বাচন হলে যদি বিপর্যয় ঘটে এবং দিল বদল হয়ে যায় তাহলে উনি কোথায় গিয়ে দাঁড়াবেন? উনি তো কোথাও দাঁড়ানোর জায়গা পাবেন না। তো এখন এগুলো হয় কি, এখন আপনি বলুন যে তাহলে এগুলিকে আমি উস্কানি দেওয়ার কথা বলছি না, আমি এই সমাজকে গত মানে 40-50 বছর ধরে বাংলাদেশের সমাজকে দেখছি, তো এগুলি যখন ফিরে আসে তখন কিন্তু খুব খারাপ অবস্থায় ফেরত আসে, আবার তখন আপনার ঘাড়ে ফিরে আসবে। তো সেইটা, এবং এর সঙ্গে অনেক জিনিস, যেমন বারবার বলা হচ্ছে কি আপনার যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য আপনার এই কাজ করছে, হরতাল করছে। দেখেন এই কুতর্ক করা কোনো মানে হয় না। আজকে যে তারা যে কুতর্ক করেন সেটা সর্বশেষ প্রমাণ bdnews24.com-এ দেখলাম আইসিটির 5 জন মানে বিচারক, হ্যাঁ না, ওই যে তদন্ত কর্মকর্তা আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন নির্বাচন করবার জন্য। তাহলে শেষ পর্যন্ত কিন্তু থলের বিলার বেরিয়েই গেল, ঠেকাতে পারলেন না তারা। আমি কিন্তু গত 1.5 বছর 2 বছর থেকে এটা বলতেছি। আপনারা তো মানে আমি বলছি যে শেষ পর্যন্ত বেরিয়ে গেল। তো তাহলে আজকে আমরা দাঁড়াবোটা কোন জায়গায়? বিষয়টা খুব পরিষ্কার। যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে হয়, এই সমাজকে রক্ষা করতে হয়, আজকে যেটি সবচেয়ে বড় একটা মীমাংসিত বিষয়কে আপনি অমীমাংসিত বিষয় করে সমাজের মধ্যে হানাহানি, বিরোধ, দ্বন্দ্ব এইসব জিনিস তৈরি করলেন। তত্ত্বাবধায়কের বিষয়টি সম্পূর্ণভাবে মীমাংসিত ছিল। আমাদের আওয়ামী লীগ বন্ধুরা একটা কুতর্ক করেন, বলেন যে আদালত এই কথা বলেছে, আদালত বলছে যে সংসদ যদি মনে করে, তো ওনারা বলছেন সংসদ মনে করে নাই। আমি ইন্টারাপ্ট না হলে একটু আমি বলে না গেলে ধারাটা আমি একটু মনে করে দিই যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের মধ্যে বলা আছে যে এটা বাতিল, তবে সাথে সাথে বলছে যে প্রয়োজন বোধে আরো 2 টার্ম নির্বাচন করা যেতে পারে। তাহলে তো এটা সংবিধানের বাইরে না, এটা কোর্টের রায়ের বাইরে না। এবং অনেকে বলছে এটা অবজারভেশন। না না, কোর্ট অত্যন্ত মানে উনাদের চেয়ে অনেক বেশি চালাক। কোর্ট এইটা পার্লামেন্টের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, এইটা প্রধানমন্ত্রীর ঘাটে দাঁড়িয়ে দিয়েছেন, সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। উনারা যদি সেই সিদ্ধান্ত নিতেন যে আরো 1 টার্ম বা 2 টার্ম এই পদ্ধতিতে নির্বাচন হবে, তাহলে তো আজকের এই সংকট সৃষ্টি হয় না। এবং সংসদ এটা মনে, ওনারা বললেন যে সংসদ মনে করেছে সেজন্য এটা বাদ দিয়েছেন। না, এটা হচ্ছে একেবারে কুতর্ক। সংসদের ওইটা বিবেচনায় রাখা উচিত ছিল, কারণ আপনি 21 মাস ধরে যে সংসদীয় কমিটির যেটা আলোচনা হলো, তো সেই রিপোর্টটা প্রকাশ করুন না, কে কি বলেছেন। তোফায়েল আহমদ বলেছেন ইটস সেটেলড ইস্যু, প্রধানমন্ত্রী পর্যন্ত এটা পক্ষে কথা বলেছেন, অন্য যারা গেছেন ওই কমিটির সামনে সবাই বলেছেন। তো তাহলে সেই রিপোর্টটা প্রকাশ করতে অসুবিধা কি? করবেন না, কারণ আপনার মাথার মধ্যে একটা দুষ্ট বুদ্ধি আছে। দুষ্ট বুদ্ধিটা কি? আপনি ক্ষমতাটাকে ধরে রাখতে চান। দেখেন বিপর্যয় যখন নেমে আসে, মানে আপনার মহাভারতে একটা কথা আছে যে ভগবান যখন কাউকে ধ্বংস করে দিতে চান তার আগে তিনি তাকে উন্মাদ করে দেন। তো এই যে বিকৃতি, মনোবিকৃতি, এটা তো উন্মাদ তো আর চিকিৎসা বিজ্ঞানের ভাষায় উন্মাদ না, এটা হচ্ছে মনোবিকৃতির লক্ষণ, যে আমাকে ক্ষমতা ধরে রাখতে হবে, ক্ষমতা আমাকে টিকিয়ে রাখতে হবে এবং যে কোনো রকম ভাবে আমি ক্ষমতা টিকিয়ে রাখবো। এই সেটেলড ইস্যুকে, এরকম অসংখ্য সেটেলড ইস্যুকে এই সরকার আনসেটেলড ইস্যু তৈরি করেছেন, যেগুলি কোনো রকমের কোনো প্রয়োজন ছিল না করে। আজকে এর যে দায় দায়িত্ব কে নেবে? আমি এখানে একটু অ্যাড করে দেই জি, আপনার আলোচনার সুযোগ করার জন্য। যুগান্তর অনলাইন তারিখ 8-11-13, দি ইকোনমিস্ট, বাংলাদেশের জনমত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। শুধু তাই না, তিনি আশা করছেন বিএনপি নির্বাচন বয়কট করুক। তার অর্থ নির্বাচনে বিএনপি আসুক এটা চাচ্ছেন না সরকার। এটা ইকোনমিস্টের কথা, আমার কথা না। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকায় চলে আসতে পারে, বলছে যে যেই সেনাবাহিনীকে নির্বাচনে সহযোগিতার জন্য ডাকবেন, আনবেন, তারা নির্বাচনী সহযোগিতা ছাড়াও নিয়োজিত সেনাবাহিনী গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা চলে আসতে পারেন। তাহলে আজকের এই যে পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছে, এই পরিস্থিতি তো আসলে উনাদের কারণে হয়েছে, উনারা সৃষ্টি করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, একবারে বন্ধ হয়ে যায় না এই সব দরজা, এটা ঠিক না। আমার কাছে অর্থাৎ যেহেতু এখনো সংসদ আছে,
এবং যদি সদিচ্ছা থাকে সংসদ তাহলে আছে, 2/3 আছে। জি সমাধান সম্ভব। আমার কাছে আমার একটা সলিউশনের কথা আমি প্রস্তাব দিয়েছি, এটা সবাই। তার আগে আমি রব ভাই আমি এক বিরতি নিয়ে আপনার কাছে আসবো। আমি খালি একটা যোগ করে দিই প্রশ্ন আমি না, ওনার বক্তব্যের সঙ্গে যে উনি বললেন না যে এটার তত্ত্বাবধায়ক, দুইটা বিষয় শুধু আমার বক্তব্য। তারা বলছেন তারা জয়লাভ করবেন, তাদের জয় নিশ্চিত, জনপ্রিয়তা বেশি আছে, তো নির্বাচন দিয়ে দেন না। যে কোনো কাঠামো নির্বাচন দিলে তো আপনি জিতবেন, আপনি নিশ্চিত। এক, দ্বিতীয় হচ্ছে আপনি আইন থেকে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে সেনাবাহিনীর নাম কেটে দিলেন। নির্বাচন কমিশন সম্পর্কে পরে আলোচনা করব। তারা আবার এখন বলছেন প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা যাবে। কেন এটা কেন? তাদেরও তো মনে হচ্ছে যে মাথা ঘোষণা করা হয় নাই, ব্যালট বাক্স চলে গিয়েছে, মনোনয়ন পত্র এখন পর্যন্ত অমোচনীয় কালি গেছে, অমোচনীয় কালি, এবং মনোনয়ন পত্র বিক্রি হচ্ছে এক দলের। রব ভাই আপনার আমি আরেকটা জিনিস আমরা দুইজনের একটু ব্রেকে আমি জাস্ট এই লাস্ট লাইনটা বলে আপনি ব্রেকে যান। সেটি হলো এই দুই দলের রাজনীতি বাংলাদেশের ভিতর থেকে নিয়ন্ত্রিত হয় না। নির্বাচন হবে কি হবে না, করবেন কি করবেন না, করাবেন কি করাবেন না, কে কে কোন মন্ত্রণালয়ে থাকবেন এবং কত বছর থাকবেন, ইট ওয়াজ ডিসাইডেড ফ্রম আউটসাইড। এটা বাইরে থেকে, বাংলায় বলছি সকল নাগরিকদের জন্য বাইরে থেকে নির্দেশিত। এটা কোনো আমাদের জন্য মর্যাদাকর বিষয় না। তো মর্যাদা না, অমর্যাদার যদি আর কিছু থাকে, লজ্জা শরমের যদি আর কিছু থাকে, তাহলে সেটাও নাই। দর্শক আমরা একটা বিরতি নেব। বিরতির আগে আমরা আমাদের বিভিন্ন টেলিভিশনের শিরোনামগুলো একটু দেখে নিতে চাই, তারপরে বিরতিতে। বিক্ষিপ্ত সংঘর্ষ, ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে চলছে 84 ঘন্টার হরতাল। প্রথম দিনে নিহত 2, 1800 আহত, আটক 700, দাবি রিজভী। প্রধানমন্ত্রিত্ব নয়, শান্তি চাই, ইমাম সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। বিরোধী দলীয় নেতাকে জনদুর্ভোগ না বাড়ানোর আহ্বান। বিরোধী দলের শীর্ষ নেতাদের আটকে রাজনৈতিক সংকট আরও বাড়বে বললেন রাজনৈতিক বিশ্লেষকরা। আলোচনার তাগিদ, ব্যবসায়ীরা হতাশ। নিজেদের স্বার্থেই বাংলাদেশে একতরফা নির্বাচন চাইবে না ভারত, অন্ধভাবে কাউকে সমর্থন দেবে না, অভিমত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। 18 দলের 84 ঘন্টার হরতালের প্রথম দিনে সহিংসতায় একজন নিহত, পুরান ঢাকার যুবদল নেতা বিস্ফোরক সহ গ্রেপ্তার। খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য প্রত্যাহার, নিরাপত্তার জন্য বাড়তি সতর্কতা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হরতালের নামে মানুষ পোড়ানো সহ্য করা হবে না, বিরোধী দলকে আবারও হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে শুরু হলো আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম। রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার আহ্বান নির্বাচন কমিশনের। এবং সংসদে পাশ হলো দুর্নীতি দমন কমিশন সংশোধন বিল, কমল কমিশনের ক্ষমতা। অনুমোদন ছাড়া সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করা যাবে না। দর্শক আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। সময় অসময় ফ্রুটোময়। এক্সকিউজ মি স্যার, আপনি সম্ভবত এই চুড়িটা খুঁজছেন, মালদ্বীপের প্রোডাক্ট, 2 বছরের ওয়ারেন্টি সহ। এটা ব্যবহার করলে স্যার আপনার মাথার স্কাল্পের রক্ত চলাচল থাকবে একদম স্মুথ, আর স্যার খুশকিটা একদমই থাকবে না। স্যার এটা কিনলে আপনি পাচ্ছেন একটি হেয়ার ক্রিম, একটি হেয়ার কন্ডিশনার অথবা একটি হেয়ার ড্রায়ার।
স্যার আসলে হেয়ার জেলটাই আপনার জন্য বেশি দরকার। ইটস পারফেক্ট ফর ইউ স্যার। বাংলালিংক কি সবচেয়ে ভালো বোঝে আপনার প্রয়োজনটি। প্রতিদিনের মাই অফার জেনে নিন এমও লিখে 7323 নম্বরে ফ্রি SMS করে আর টার্গেট পূরণ করে উপভোগ করুন 100%-এরও বেশি বোনাস। নতুন কিছু করুন বাংলালিংক। স্যার এটা ইটালি শ্যাম্পু, চুলে স্বাস্থ্য ভালো রাখে। নতুন টেস্টের জন্য এতটাই হুন্নে? তাহলে প্রাণ ঝালমুড়ি টেস্ট নাও। আসল ঝাল, আসল মুড়ি, নতুন এয়ারটাইট প্যাকেটে। প্রাণ ঝালমুড়ি, টেস্ট করো নতুন কিছু। বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? মিডল ইস্টে কি এখন অনেক গরম? তা তো একটু আছেই, ব্যাপার না। ভাইয়া তুমি কিন্তু অনেক সুন্দর হয়েছো। মায়ের হাতের রান্না খাই না। মিডল ইস্টে আবার মায়ের হাতের রান্না। বাবা, ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে প্রাণকারী পাউডার। সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে আর রান্না হয় এক দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণকারী পাউডার। Sun is burning, aha, aha. Cool, cool feelings, oh, oh. অসময় যন্ত্রণা হোক হোক মধুময়, সময় অসময় হয়ে যাক দ্রুতময়। Fun is running, aha, aha. Go, go, sipping, oh, oh. সময় অসময় ফ্রুটোময়। নতুন টেস্টের জন্য এতটাই হুন্নে? তাহলে প্রাণ ঝালমুড়ি টেস্ট নাও। আসল ঝাল, আসল মুড়ি, নতুন এয়ারটাইট প্যাকেটে। প্রাণ ঝালমুড়ি, টেস্ট করো নতুন কিছু। বাবা, আসতে কোনো অসুবিধা হয়নি তো? মিডল ইস্টে কি এখন অনেক গরম? তা তো একটু আছেই, ব্যাপার না। ভাইয়া তুমি কিন্তু অনেক সুন্দর হয়েছো। মায়ের হাতের রান্না খাই না। মিডল ইস্টে আবার মায়ের হাতের রান্না। বাবা, ওখানে কে রান্না করে? কেন তুমি? খালি দুষ্টুমি। শোনো মা, তুমি মানে প্রাণকারী পাউডার। সব মশলা পরিমাণ মতো মেশানোই থাকে আর রান্না হয় এক দেশি স্বাদে, ঠিক যেন তোমার মতো। প্রাণকারী পাউডার। আপনারা দেখছেন প্রাণ ফ্রুটো নিউজ অ্যান্ড ভিউজ। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত প্রাণ ফুটো নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের দুজন অতিথি, জেএসডির সভাপতি আসম আব্দুর রব এবং বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহ ভাই। আমরা আবারও আলোচনা শুরু করি। রব ভাই, আপনার কাছে আসি। তো আপনি সর্বশেষ যে কথাটি বলছিলেন সেটা দিয়েই যদি আপনি একটু শেষ করেন, যে আসলে আমাদের যে সংকটটা, তো আপনি বলছেন যে ভয়াবহ সংকটের মাত্রা অনেক বেশি, কিন্তু এটা সমাধানের মধ্যে আছে। সমাধানের জন্য নিশ্চয়ই আলাপ আলোচনা দরকার। এখনো যেহেতু সংসদ আছে, এটা একটা যদি সংবিধান সংশোধনের মতন পরিস্থিতিতে যেতে হয় সেটাও সম্ভব। কিন্তু বাংলাদেশকে নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের বিদেশি রাষ্ট্রগুলো অনেক তৎপর এবং রাজনৈতিক দলগুলোকে কে পছন্দ করে না করে তা নিয়ে একটা আলাপ আলোচনা হচ্ছে। এটি আমার মনে হচ্ছে যে, এবং এটা সমালোচনা হচ্ছে যে এটা আমাদের দেশের জন্য একটা খুবই অমর্যাদাকর একটি পরিস্থিতি, যেটা আপনি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশ আমাদের দেশ। আমরা মুক্তিযুদ্ধ করে রক্ত দিয়ে লক্ষ লক্ষ প্রাণ দিয়ে এই দেশ স্বাধীন করেছি। একটি ফুলের জন্য আমরা লড়াই করেছি। সেখানে বাইরে থেকে তাদের ইনভেস্টমেন্ট আছে, বাংলাদেশে তাদের ইন্টারেস্ট আছে। আমি কি একটু ইন্টারাপ্ট করবো? হ্যাঁ, সরি, এটা ইন্টারাপশনের জন্য। হ্যাঁ। এই দেশ কিন্তু আপনার না, কারণ লড়াইও আপনি করেন নাই। আপনি যে পতাকা তুলেছেন, না না, ওই তো আপনি যে পতাকা তুলেছেন, শাহজাহান সিরাজ যে ইস্তেফা, এগুলি কিন্তু নাই। এগুলি কিন্তু কোথাও উচ্চারিত হয় না। এটা বলার জন্য খালি বললাম আর কি। না, এটা ইতিহাস, এটা সবাই জানে। কিন্তু এই বাংলা ভিশনের এই জায়গায় বসে আওয়ামী লীগের একজন নেতা যেভাবে বলেছেন, তারপরে আর যাক, এটা ওটা অন্য আলোচনা। সেটা মাওলানা, ওনার কথার পরিপ্রেক্ষিতে বলছে, মাওলানা ভাসানী আওয়ামী লীগ হচ্ছে, মানে আওয়ামী লীগের স্রষ্টা হলো মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী হুজুরের জীবনী,
আমাদের ছাত্রদের বই পুস্তক থেকে অমিট করে দেওয়া হয়েছে। তার অর্থ জাতির ইতিহাস, উনি যে কথা বলছে মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, আন্দোলনের ইতিহাস, সেইটা আমাদের লিগ্যাসি যেটা আছে বাঙালির 4000 বছরের জাতির এই যে আন্দোলন সংগ্রাম, লড়াই, সশস্ত্র সংগ্রামের এই ইতিহাসগুলো জাতিকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এগুলি একদিন না একদিন বেরিয়ে আসবে। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো গতবার কনজারভেটিভ এই ফার্স্ট টাইম লেবার পার্টি ভোট দিয়ে কনজারভেটিভকে গভর্নমেন্ট ফর্ম করেছে। লেবার পার্টির সদস্যরা জিজ্ঞাসা করেছে তুমি এটা কি করলা, সে বলছে দেখো জনগণ আমাকে ভোট দিয়েছে দেশে একটা পার্লামেন্ট এবং একটা সরকার গঠন করার জন্য, আমি যদি তাকে সমর্থনটা না দিই তাহলে সরকার হবে না, তাহলে সেখানে আবার গন্ডগোল হবে, তাহলে আবার নির্বাচন হবে, হাজার হাজার কোটি টাকা খরচ হবে, দেশে অন্যরকম বিশৃঙ্খলা হইতে পারে। অতএব সেটা থেকে রক্ষা করার জন্য জাতি এবং জনগণের স্বার্থে আমি এটা করেছি। আপনি জিনিসটা মানে গণতন্ত্র, সংবিধান, জনগণ, মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা, দরদ মানে দেশের জন্য কিভাবে হয়। হিলারি ক্লিন্টন অপোজিশনে ছিল, সেখানে কিভাবে হিলারি ক্লিন্টনকে চেঞ্জ কিভাবে প্রমাণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়, সবচেয়ে ইম্পর্টেন্ট মন্ত্রণালয় যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই মন্ত্রণালয় দিয়েছে। ম্যান্ডেলা, যেই ম্যান্ডেলাকে সাদা লোকেরা দীর্ঘ বছর জেলে রাখলো, সেই ম্যান্ডেলা তার পূর্বের যিনি প্রেসিডেন্ট ছিলেন উপরাষ্ট্রপতি করেছেন তাকে। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আপনার ব্রিটেন, এই সমস্ত দেশগুলোতে গণতন্ত্র এইভাবে প্র্যাকটিস হয়। আমি যদি সম্মান না দিতে জানি আমাকে সম্মান কে দেবে? আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এখনো সময় আছে, পার্লামেন্টে 2/3 আছে, পার্লামেন্টে যেহেতু কন্টিনিউ করতেছে আমি সেই জন্য এই কথাটা বলছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব আপনি শেষ রক্ষাটা করেন, যে প্রস্তাবটা বলেন, আপনি শেষ রক্ষাটা আপনারও করেন, জাতিরও করেন, দেশের করেন, জনগণের করেন, মানবতার করেন, সভ্যতার করেন, গণতন্ত্রের সমস্ত কিছুর করেন। আমার প্রস্তাবটা হলো চলমান জাতীয় সংসদ উচ্চকক্ষ গঠনে আইন প্রণয়ন করবে, পেশাজীবীদের প্রতিনিধি ও নির্দলীয় ব্যক্তিদের নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। 2 নম্বর হলো দেশের নেতৃস্থানীয় মেধাবী স্ব ক্ষেত্রে কীর্তিমান, ধরেন ডাক্তার ইউনূস, ফজল হাসান আবেদ, মাহফুজুল্লাহ সাহেব, এই ধরনের যাদের যাদের অবদান আছে এখানে 10 জনকে উচ্চকক্ষে নির্বাচিত প্রতিনিধি করবেন। উচ্চকক্ষের সভাপতি হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে নির্বাচিত করবেন, মানে তিনি হবেন সরকার প্রধান, তিনি হবেন সভাপতি। এই উচ্চকক্ষের নিকট নির্বাচনকালীন সরকারের দায়িত্ব অর্পণ করতে হবে, মানে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে, উনাকে পদত্যাগ করতেই হবে। শুধু এইটার পরিপ্রেক্ষিতে বলছি না, এই ছাড়া কোনো উপায় নাই, সব দরজা বন্ধ, কোনো রাস্তা খোলা নাই। পার্লামেন্ট ভাঙতে হবে, উনাকে প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করতে হবে, এইটা ছাড়া রেহাই নাই। আমি পরিষ্কার বলে গেলাম, বিএনপির ওই 14 দিনের ইলেকশনের মতো ক্ষমতার মতো উনি 24 দিন করে রেহাই পাবেন না। ঢাকা শহরের আগের পরিধি ছিল, আমার 2-4 বছর আগের যে আমার জরিপ ছিল 76 বর্গ কিলোমিটার, এখন সম্ভবত ঢাকা শহরের এই 1.25 কোটি লোক বাস করে, 1.5 কোটি লোক বাস করে, এইটার পরিধি সম্ভবত 100 বর্গ কিলোমিটার। এটার বাইরে যান না, আপনি হেমায়তপুরের বাইরে যান, সরকার আছে কিনা দেখবেন কিনা, আপনি বালুকার বাইরে যান, সরকার আছে কিনা দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী গাড়ি টাড়ি রাইখা, সিকিউরিটি রাইখা একটু আল্লাহর রাস্তায় রাত্রে বেরোন, জায়গা দোকানদারকে জিজ্ঞাসা করেন ওখানে কোনো সরকার দেখে কিনা। আপনি মাওয়াতে যান, সরকার দেখেন কিনা। আপনি কাশপুর ব্রিজ পার হন, সরকার দেখেন কিনা। আপনি টাঙ্গাইলের ওই আশুলিয়া পার হন, সরকার দেখেন কিনা। অতএব আমি বলছি নির্বাচনকালীন সরকার প্রধান হবেন উচ্চকক্ষের সভাপতি এবং ওই 10 সদস্য নিয়ে গঠিত হবে নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা। উনার যে প্রস্তাব সেটা গ্রহণ করেনি, বিরোধী দলের প্রস্তাবও জনগণ গ্রহণ করেনি। এই নির্বাচনকালীন সরকার হবে সাংবিধানিক, নির্বাচিত ও জবাবদিহিমূলক। এটা কি এই সময়সীমার মধ্যে সম্ভব হবে সংবিধান সংশোধনের মাধ্যমে? 5 মিনিটে যদি বাকশাল পাস করা যায়, 11 মিনিটে যদি পঞ্চদশ সংশোধনী করা যায়, তো এটা তো আবার পুনরায় পঞ্চদশ সংশোধনীতে ফিরে যাওয়ার সময় এই কাজটা করে ফেললেই পারে। যে মানে সরকার এবং বিরোধী দল যেই অবস্থানে আছে, মানে সবাইকে সংসদে আসা আলোচনার মাধ্যমেই তো এই কাজগুলো না, সবাইকে আসতে হবে না তো মুস্তাফা। আপনি পর্দার অন্তরালে আলোচনা করবেন, অ্যাগ্রিড, ফাইনাল। আপনি যেহেতু আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে, আমি যেটা বলি যে দানবীয় সংখ্যাগরিষ্ঠতা, আপনি সেখানে যাবেন, বিল দেবেন, পাস হবে। আর তোর বেশি কিছু দরকার নাই। আগে যেখানে ছিলেন সেখানে চলে যাবেন, শুধু পদ্ধতিটা পরিবর্তন করবেন, সেটা দলের হাতে না রেখে এটা অদলীয়, নিরপেক্ষ, জবাবদিহিমূলক, নির্বাচিত
সবার কাছে গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি একটা ব্যবস্থা উপস্থাপন করবেন, এটা 1 মিনিটে পাস হবে। আচ্ছা, এই আপনার এই প্রস্তাবটা নিয়ে কি আপনি বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা? আমি আলাপ করেছি, টক শোতে বলেছি, প্রেস কনফারেন্সে বলেছি, আমি আমার দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বলেছি, আমি বিভিন্ন বুদ্ধিজীবী এই যে ডক্টর মাহফুজুল্লাহ সাহেবের মতো লোকজন যারা আছে তো সবার সাথে আলোচনা করতেছি। মাহফুজুল্লাহ ভাই, এই প্রস্তাব সম্পর্কে আপনার? আমি বলছি যে এইটা তো মানে আমি নিজে যেমন ব্যক্তিগতভাবে মনে করি এটা এখন করবেন না কোনো সংবিধান সংশোধন করে আমাদেরকে একটা উচ্চ কক্ষ করতেই হবে। কারণ আজকে যে অবস্থা তৈরি হয়েছে এই অবস্থায় আপনার আপার হাউস ছাড়া আমরা যে সুশাসনের কথা বলি, যেরকম কথা বলি, জনগণের কল্যাণের কথা বলি, সম্ভব না। কারণ সুশাসনের জন্য আপনি আপার হাউস হচ্ছে একটা চেক, এই চেক এন্ড ব্যালেন্সের মধ্যে আপনি ইন্ডিয়াতে দেখেন পৃথিবীর বহু দেশে রব্বাই বলছে যে এই উচ্চ কক্ষই হচ্ছে নির্বাচনটাকে কন্ডাক্ট করবে, সুতরাং এখানে কেয়ারটেকারও দরকার হচ্ছে না, সর্বদলীয় দরকার হচ্ছে না, নির্দলীয় দরকার হচ্ছে। এটাকে আপনি কেয়ারটেকার বলতে পারেন, এটাকে আপনি ইন্টেরিয়ার বলতে পারেন, যে কোনো নামে ডাকেন না, আপনি এনি নেম আপনি বলেন না। তার অর্থ এই লোকগুলা কোনো দলের লোক নয়, নির্দলীয় লোক এবং নির্বাচিত। তো রব ভাই, আপনার কাছে যেটা যে এই প্রস্তাবটা নিয়ে তো মেইন দুই পার্টনার যেটা আওয়ামী লীগের কাছে যাওয়া, বিএনপির কাছে যাওয়া, এই দলগুলোর কাছে তো যাওয়ার দরকার আপনাদের পক্ষ থেকে। আমাদের সাথে কথাবার্তা হচ্ছে না কে বলছে? না, আমি এটা জানতে চাচ্ছি। আমার কাছে যদি বিএনপি আওয়ামী লীগ কথা বলতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে রব সাহেব আসেন আপনার সাথে এক কাপ চা খাবো, আমার না যাওয়াটা হবে এক ধরনের অপরাধ। কারণ এটা মিনিমাম কার্টেসি দেশের 16 কোটি নাগরিকের মধ্যে বা যে কোনো দেশে। আপনি প্রস্তাবটা নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কিনা? আমার এটা ছাপা হয়েছে পত্রিকায়। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেপার কাটিং যায় প্রত্যেকদিন, সকল মন্ত্রীর কাছে পেপার কাটিং যায়, রাষ্ট্রপতির কাছে পেপার কাটিং যায়, এবং আমি রাষ্ট্রপতিকে একটা স্টেটমেন্ট দিয়ে বলেছি আপনি নির্বাচন কমিশনের যে প্রস্তাব সেটাকে স্বাক্ষর করবেন না। এই যে আরপিও পরিবর্তন করে 20,000 টাকা নমিনেশন ফি, 25 লক্ষ টাকা এক্সপেন্ডিচার, বাংলাদেশের কোন সৎ উপার্জিত লোক 25 লক্ষ টাকা নির্বাচনে খরচ করতে পারবে? আপনি তো আবার কালো টাকার কাছে নমিনেশন বিক্রি করতেছেন, আপনি তো আবার মনোনয়ন বাণিজ্য শুরু করেছেন। আপনি উপরে দেখাবেন 25,000 টাকা হলো আপনার মনোনয়ন ফি, আপনার ওই লোক খরচ করবে 25 কোটি টাকা। তো রাজনীতিবিদরা তো এই দেশে রাজনীতি করতে পারবে না। সমাধানের পথে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে সদিচ্ছা। আপনি সমাধান চান কিনা। এখন অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রীর বক্তৃতা বিবৃতি শুনলে, সরকারি দলের মানে নেতা কর্মীদের বক্তৃতা শুনলে মনে হয় যে তারা ছাড়া দেশে কোথাও কেউ আর নাই। কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারছেন না যে আওয়ামী লীগের নড়াচড়া করার জন্য যে স্পেস, এই স্পেস কিন্তু এখন আর নাই। এবং আওয়ামী লীগেরও 90% লোক তত্ত্বাবধায়ক সরকার চায়। হ্যাঁ, কাজে এই স্পেস যেখানে আপনি নড়াচড়া করবেন কি করে, নড়াচড়া করতে পারছেন আর আওয়ামী লীগ পারছে না বলে আজকে এত অধ্যত্বমূলক আচরণ। কেয়ামত পর্যন্ত মানে হয়ে গেলেও নির্বাচন হবে, ওইটা হইলো এটা হবে, ওইটা হইলো এটা হবে, এবং অমুকের দিলের মধ্যে রহম নাই, অমুকের এইটা নাই, কত রকমের যে মন্তব্য মানে শুনতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হয় আমাদের মন্ত্রীদের মানে মনোবৈকল্য ঘটেছে, অথবা তারা না বুঝে এইসব মন্তব্য করছেন, অথবা তাদেরকে দিয়ে এইসব কথা বলানো হচ্ছে। এই তিনটার একটা। এছাড়া মন্ত্রিসভায় যারা সবচেয়ে বেশি কথা গত কয়েকদিন ধরে বলছেন তাদের তো লেখাপড়া কোনো অংশে কম নাই, তারা তো বিশ্ববিদ্যালয়ের থেকে মানে ডিগ্রি নেওয়া লোক। তো এতটা মানুষ হয় কি করে, মানে অবিবেচক হয় কি করে? এইরকম এই যে শিশু সুলভ চপলতার মতন যা খুশি শিশুরা যেরকম করে, তো সেরকম আচরণ কেন করছেন তারা? এই অবস্থার মধ্যে ধরেন কোনোটাই হলো না, একতরফাভাবে যদি শিডিউল ঘোষিত হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার দলের অবস্থান কি হবে? অর্থাৎ আপনার দল কি নির্বাচন? প্রশ্নই উঠে না। আপনি ক্ষমতা থেকে হেলিকপ্টার নিয়ে, ট্যাঙ্ক নিয়ে, কামান নিয়ে, বন্দুক নিয়ে আপনি যুদ্ধ করবেন, আমি রাস্তায় ফুটপাতের মতো ভিক্ষুকের মতো আপনার সাথে প্রতিযোগিতা করতে যাব? এই নির্বাচন হতে পারে না দেশে, এই নির্বাচন হতে দেওয়া হবে না, এই নির্বাচন হবে না। উনি বলছেন যে আপনি কোন মন্ত্রণালয় চান। এখন যদি বিরোধী দলের নেতা বলে যে আমি প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়টা চাই, উনি দেবেন? উনি নাকি একটু আগে মাহমুদুল্লাহ সাহেব বলছেন উনি কিছু চান না, উনি কিছু নেন নাই, উনি ক্ষমতায় থাকতে চান না। তো ছেড়ে দেন না কেন ক্ষমতা না থাকতে? তারপরে উনি এসে ইমামকে দিয়ে বলাইছেন কি পার্লামেন্ট ভেঙে দেবেন, সরকার পদত্যাগ করবে। মন্ত্রীদেরকে দিয়ে এসব কথা বলেছেন কেন? আন্দোলন করলে তার বাড়িতে যায় খুন করা হবে। একজন প্রধানমন্ত্রীর সামনে এই কথা একজন মন্ত্রী বলে কি করে?
আমাদের এই ইয়েতে কাঁটাতারের বেড়া সীমান্তে নাম ফেলানি লাশ জামা আটকে গেছে, সে অবস্থা তাকে গুলি করা হয়েছে, তাকে তো ওখানে ধরে নিয়ে যাওয়া হতো, গুলি করা হয়েছে। তার পরিবর্তিতে একজন মন্ত্রী বলতেছে অতীতে মেরেছে, এখনো মারছে, আগামী দিনও মারবে। আপনি কোন দেশের মন্ত্রী? এই জন্য মুক্তিযুদ্ধ করেছি, এই জন্য স্বাধীনতা সংগ্রাম করেছি, এই জন্য বাংলাদেশ হয়েছে, এই জন্য লক্ষ লক্ষ মানুষের জীবন গিয়েছে। এই 4000 বছর সংগ্রামের ইতিহাস সমস্ত কিছু ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। এভাবে করতে দেওয়া যায় না, এটা করতে দেওয়া হবে না। আমাদের সময় শেষ। নজরুল আপনাকে এবং রব ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামীকাল একই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।